লোকশিল্পীদের হুমকি পুরো প্রধানের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সরকারের নুন খেলে সরকারের গুণগান করতে হবে। পুরুলিয়ায় লোকশিল্পীদের নিয়ে আয়োজিত কর্মশালা, সেখানে হুঁশিয়ারি শোনা গেল পুরো প্রধানের মুখে। কি বললেন নবেন্দু মাহালি, শুনুন আপনারা। একটাই বক্তব্য, এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন, আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে না বলতে আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে। দুদিকে দু নৌকায় পা দিয়ে চলা যায়, তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব না, পুরস্কার ফিরাই দেবো, যদি কোনো পাইছি সম্মান ফিরাই দেবো, কার্ড স্যালেন্ডার করে দেবো। আপনি তো শিল্পী, আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আসর গ্রহণ করে দেবেন, কোনো দরকার হবে না সরকারি সাহায্য। আপনি তো শিল্পী, আপনার যদি বাজারে ক্রেজ থাকে এমনি লোক ডাকবে যে না ওই শিল্পীটারে গান করাবো, ওই শিল্পীটারে আমরা সব করবো, সরকারি সাহায্য দরকারই হবে। আপনি সরকারেরও সাহায্য নেবেন, সরকারের মঞ্চে জায়গা খুঁজবেন, সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেবেন, আবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও সামিল হবেন। এটা বন্ধু কিরকম হচ্ছে, এইটা বললেই নবেন্দু মহালি খারাপ হয়ে যাবে। মানে কোথাও গিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল দল যে সমার্থক হয়ে যাচ্ছে তারই স্পষ্ট হয়তো উদাহরণ নেতাকর্মীদের এহেন মন্তব্য, যেখানে বলা হচ্ছে নুন খেলে সরকারের গুণগান করতে হবে। তবে এ নিয়ে সরব হয়েছেন প্রত্যেকেই, শিল্পী থেকে শুরু করে পুরুলিয়া জেলা বিজেপি যিনি সভাপতি রয়েছেন প্রত্যেকে সরব হয়েছেন। কি বলছেন তারা, শোনা যাক এক এক করে। আজকে এখানে যে কর্মসূচিতে আমরা জমায়েত হয়েছি সেটা শুধু শিল্পীদের নয়, সমস্ত প্রতিবাদী মানুষের। কিন্তু নিজে একজন শিল্পী হিসেবে, নিজে একজন নাট্যকর্মী হিসেবে আমি মনে করি যে সরকারের নুন খাইলে গুণ গাইতে হবে, এই যে বিষয়টা, এটা আমার মনে হয়েছে এক রকমের থ্রেট কালচার। কারণ সরকার কার? সরকার মানুষের। সরকারের টাকা আসছে মানে সেটা কিন্তু আমাদেরই ট্যাক্স ঘুরে শিল্পীদের কাছে ভাতা হিসেবে আসছে। এবার সেখানে সরকার যদি কোনো ভুল করে বা পার্টিকুলার যে দল সরকার চালাচ্ছে সেই দল যদি কিছু ভুল করে, তার অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা কিন্তু আমাদের গণতন্ত্রের প্রত্যেকটা মানুষকে দিয়েছে। অর্থাৎ সরকার আমাকে, আমার প্রতিভা আছে, আমার ক্ষমতা আছে বলে আমাকে ভাতা দিচ্ছে, তার জন্য সরকার যদি কিছু অন্যায় করে আমি তার প্রতিবাদ করতে পারবো না, এটা তো হতে পারে না, তাহলে তো আমি গণতন্ত্রে নেই। থ্রেড কালচার যেটা গোটা রাজ্যের জুড়ে চলছে, পুরুলিয়াও সেখান থেকে বঞ্চিত নেই। এক রকমের থ্রেড দেওয়া হচ্ছে শিল্পীদেরকে কি যদি ভাতা চাই তাহলে সরকারের গুণ গাইতে হবে। আবার সরকারের নুন কিসের আছে? সাধারণ মানুষ নিজের ট্যাক্সের টাকা দেয়, সে ট্যাক্সের টাকা দিয়ে সরকার ভাতা পাতা যা গেলে যে ডেভেলপমেন্টের কাজ করে সব করে। সরকারের নুনের কোনো বিষয় নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। একদিকে চিকিৎসকরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, আরজি করের আবহে দেখতে পাচ্ছি আরো একটি সরকারি হাসপাতালে একই চিত্র। অন্যদিকে আবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তাকে তো থামানোই যাচ্ছে না, একের পর এক তার হুমকি। ফের জুনিয়র চিকিৎসকদেরকে হুমকি দিলেন কে? এই তৃণমূল বিধায়ক যার কথা বলছি আপনাদেরকে, অর্থাৎ হুমায়ুন কবির। মুর্শিদাবাদ মেডিকেলে সেখানে ঘেরার হুমকি দিলেন তিনি। হুমকি ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরে এবং বিধায়কের বিরুদ্ধে এফআইআর করায় জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন উঠছে, তাহলে চিকিৎসকদের নিরাপত্তা দেবে কে? আর কি করছে পুলিশ প্রশাসন যে বারবার এভাবে বিধায়করা তারা হুমকি দিচ্ছেন, বিশেষ করে শাসক দলের যারা রয়েছেন বিধায়ক, তারা একের সময় এক রকম মন্তব্য করছেন, তাহলে নিরাপত্তাহীনতা যে তারা ভুগছেন এই ব্যাপারটা তো বারবার পরিষ্কার হচ্ছে। চিকিৎসকরা বারবার তাদের নিরাপত্তা দাবি করছেন, আর করবেন না বা কেন যখন তাদেরকে এভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে? একবার শোনাই আপনাদেরকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঠিক কি হুমকি দিয়েছেন, শুনুন আপনারা। মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। এত বড় সাহস কোথা থেকে পাই? কার মদতে পাই? আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি।
আপনারা নিজেই শুনলেন যে হুমায়ুন কবির ঠিক কি বলছেন, মানে তাকে কোনোভাবে থামানো যাচ্ছে না। তবে শুধুমাত্র কিন্তু এক্ষেত্রে নয়, তিনি সাগর দত্ত মেডিকেল কলেজে বর্তমান যে সিচুয়েশন সেখান থেকেও কিন্তু তার পরিপ্রেক্ষিতেও তিনি মন্তব্য করেছে, সেটা একবার শোনাতে চাইবো আপনাদেরকে। জুনিয়র ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা বারবার জুনিয়র চিকিৎসকদের হুমকি কোনোভাবেই থামানো যাচ্ছে না। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবিরকে আগেই তো জুনিয়র চিকিৎসকদেরকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল এবং তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের হয়েছিল, এরপরও তাকে থামানো যাচ্ছে না। আর কোনো সময় কিন্তু পরিষ্কার বলেই দিলেন যে খোদ নেত্রীর কথা তিনি পর্যন্ত শুনবেন না এবং একই সঙ্গে তাকে জেলে ঢুকিয়ে দিলেও তিনি থামবেন না। বারবার হুমকি এই তৃণমূল বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবিরের মুখে এবং বারবার জুনিয়র চিকিৎসকদেরকে তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন। মুর্শিদাবাদ মেডিকেল ঘেরার হুমকি দিয়েছেন এবং সেখানে শুধুমাত্র নয়, মুর্শিদাবাদ মেডিকেলের পাশাপাশি কিন্তু সাগর দত্ত নিয়ে সেখানেও কিন্তু হুমকির সুর শোনা গেল হুমায়ুন কবিরের মুখে। আর এর পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন শুনুন। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন, এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার করছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। ব্যাপী আন্দোলন চলেছে। এই আন্দোলনের বিভিন্ন সময় আমরা বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য কিন্তু পেয়েছি, কখনো ফোঁস করা থেকে শুরু করে কখনো উৎসবে ফেরা ইত্যাদি ইত্যাদি। ফলে কে কি বলল আমরা সেটা নিয়ে ভাবতে চাই না। শাসকের ক্ষমতা অপরিসীম আমরা সবাই জানি। এই আন্দোলন চলাকালীন অনেকে আমাদের বলতে চেয়েছেন আমরা নাকি রাজনীতি করছি, কিন্তু বাস্তবে তো তা নয়। আমরা কোনোভাবেই কোনো রকম ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি কোনো কিছুর মধ্যেই জড়াতে চাইনি। আমরা প্রথম থেকেই শুধু এবং শুধুমাত্র নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চালিয়ে গেছি। যে এই ধরনের বহু মন্তব্য শুধুমাত্র প্ররোচনার জন্য। অবশ্যই তিনি একটি বিশেষ দলের এবং তিনি তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলনকে বিভ্রান্ত করতে চাইছেন, আন্দোলনকারীদের বিভ্রান্ত করে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। কিন্তু আমরা কোনোভাবেই সেই ফাঁদে পা দেব না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সেটা ওনার আর ওনার নেত্রীর মধ্যে ব্যাপার, সেটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। ওনারা বা প্রশাসন কি করবেন সেটা প্রশাসন দেখে নেবে। আমাদের 1000 জন লোক থাকে, আমরা 1000 জনের মিছিল বের করব। আমাদের যতটা আমাদের পক্ষে সম্ভব সেই সংখ্যক লোক নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের ন্যায্য দাবি আমরা তুলে ধরব। সব অনেক রকম মন্তব্য আসবে, এইসব মন্তব্যে কান দিতে আমরা জানি এইসব মন্তব্য আসবে। এসব মন্তব্যে কান দেওয়ার মতো আমরা অনেকটা ম্যাচিওর যে আমরা জানি এসব মন্তব্যে কান দিলে চলবে না। আমাদের দাবি ন্যায্য দাবি, এটাই আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই ব্যাপার নিয়ে কি বলবো, আমাদের যে নিম্নতম যেগুলো চেঞ্জিং রুমের জন্য এগুলো তো দাবি আমরা জানাতেই পারি। নিজেদের সুরক্ষার জন্যও তো আমাদের লড়তে হবে। আমাদের নিজেদের ডিউটির জায়গাতেই যদি আমরা সুরক্ষিত না থাকি আমরা তাহলে কি করব? তো সেটা বলতেই হবে, তাই না? সেই জন্য যদি আমাদের থ্রেট দেওয়া হয়, এটা কি ঠিক বলে কি মনে হয়? তবে এখানে শেষ নয়, সেই বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল হোক বা সাগর দত্ত হোক, এখানে শেষ নয়। আপনাদেরকে শুরু থেকে বলছি থামানো যাচ্ছে না হুমায়ুন কবিরকে। তিনি কিন্তু আরজিকর কাণ্ডের আবহে সেখানেও কিন্তু ঠিক এভাবে হুমকি দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন তখন এই তৃণমূল বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবির, শোনাবো আপনাদেরকে। মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলছি, ডাক্তাররা যদি এইভাবে অমানবিকভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। একটা রুগী ভর্তি আছে, তার দুবেলা ভিজিট করা আউটডোর, সেটা কি হচ্ছে?
আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে? আমরা তো চুপচাপ এটা মেনে নেবো না। আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন। তো মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার কে দায় নেবে?